আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাত কৃষি বাংলা ও বাংলার ঐতিহ্য। তো বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে ফেলেছেন, তবু বলছি আমার আজকের ভিডিওটা হলো সম্পূর্ণ জৈব পদ্ধতিতে টপ লেডি পেঁপের চাষ। তো বন্ধুরা, এই দেখতেই পাচ্ছেন আমি মাত্র 10টি পেঁপের চারা নিয়ে শুরু করতে যাচ্ছি। তো এই চারাগুলো আমি কোথায় থেকে কালেকশন করলাম? এই চারাগুলো আমি লোকাল নার্সারি থেকে গতকাল বিকাল বেলায় আমি প্রতি পিস 30 টাকা করে কিনে নিয়ে আসছি আমার খরচে। তো আপনারা সকলে জানেন এই টপলেডির বীজগুলো অত্যন্ত দামি। এক একটা বীজের দামই 7 থেকে 8 টাকা পড়ে যায়। তারপরে ব্যাগ, মাটি প্রস্তুতি, মাটিতে সার ইত্যাদি ইত্যাদি। তো যারা বিক্রি করেছে আমার কাছে, তারা 30 টাকা করে বিক্রি করেছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা জায়গা, ঠিক এই জায়গাগুলো আমি এই 10টা পেঁপে গাছ রোপণ করব বলে গত 2 মাস আগে 1 ফিট বাই 1 ফিট বাই 1 ফিট অর্থাৎ চতুর্দিকে 1 ফিট চৌড়া এবং দৈর্ঘ্য এবং প্রস্থ এবং গর্ত 1 ফিট করে অনেক গর্ত করেছি বাগানে। এই যে এখানে একটা রোপণ করব, হয়তো বা আপনারা দেখে বুঝতে পারতেছেন না যে এখানে একটা পেঁপের গর্ত করা রয়েছে। গর্তে কি দিলাম আমি আস্তে আস্তে বলছি, যেহেতু আমি উল্লেখ করেছি সম্পূর্ণ জৈব। আমি বহু আগে থেকেই আমি চিন্তা ভাবনা করেছিলাম, কারণ আমি একটা ভিডিও দেখেছিলাম ময়মনসিংহ জেলায় ভালুকা থানার নয়নপুর গ্রামের আবু রায়হান ভাইয়ের একটা টপ লেডির পেঁপে বাগান এর ভিডিও দেখেছি। দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার এলাকা ময়মনসিংহ জেলা ভালুকা থানা মামুদপুর গ্রামের সফল মৎস্য চাষী মোহাম্মদ কালামিয়া, সে তার পুকুর পাড়ে অর্থাৎ ওই মাছ চাষের পাড়ে 80টার মতন টপ লেডির পেঁপে গাছ লাগিয়েছিল। সে পেঁপে একবারে একজন ব্যবসায়ীর কাছে 1,05,000 টাকা বিক্রি করে দিয়েছে। তো আমি ওই গাছটি বাগানটা পরিদর্শন করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি ভাবলাম 10টি চারা দিয়ে শুরু করি। এটা একটু পার্থক্য রয়েছে। কি পার্থক্য? পার্থক্যটা হলো আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে জৈব সারের সাহায্যে করব। বিধায় আমি কিছুদিন আগে আমার পুকুর পাড়ে অর্থাৎ মাই ভিলেজ গার্ডেনে বিভিন্ন প্রকার ঘাস রয়েছে। এর ফাঁকে ফাঁকে আমি 4 হাত অর্থাৎ 6 ফিট দূরত্বে আমি 10টি গর্ত করেছি। আর গর্তটা 1 ফিট বাই 1 ফিট বাই 1 ফিট অর্থাৎ চতুর্দিকে 12 ইঞ্চি করে এবং গভীর 12 ইঞ্চি। এই গর্তটি করে আমি প্রতিটা গর্তে 3 কেজি করে পুরাতন গোবর ফেলে দিয়ে 15 দিনের মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি মাটি দিয়ে গর্তগুলো বন্ধ করে দিই। ঠিক গতকাল এই পেঁপের চারাগুলো কালেকশন করার পরে আজ সকালবেলা আমি এই গর্তটি আবার উন্মোচন করেছি। এই মাটিগুলো কিছু মাটি এই যে এখানে রেখে দিয়েছি, আর কিছু মাটি এই যে এর সাথে মিক্স করে, এই গোবরের সাথে ভালো করে মিক্স করে ঠিক এই যে পিছনটা এই যে এইভাবে আমি প্রস্তুত করে ফেলেছি। এই দেখতেই পাচ্ছেন, এটা প্রস্তুত করে ফেলেছি। মনে রাখবেন, পেঁপে গাছ লাগানোর সময় অবশ্যই উঁচু জায়গা, উঁচু স্থান হইতে হবে। আশেপাশে গর্তওয়ালা স্থান হলে চলবে না। পানি জমে থাকে এরকম স্থানে পেঁপে গাছ লাগানো যাবে না। যার ফলে আমি চতুর্দিকে ঢাল করে এভাবে বেজ বানিয়েছি। এই দেখেন, প্রতিটা বেজ আমি এভাবে তৈরি করেছি। অর্থাৎ পুরাতন গর্তগুলো আবার রিভাইন্ড করে আমি গোবর এবং মাটিগুলো মিক্স করে এভাবে তৈরি করেছি।
ওই পাশে আরো আছে। প্রত্যেকটা গাছ রোপণ করব। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটার পাশে একটি করে গাছ আমি রেখে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ, তার মধ্যে আমি এই গাছগুলো রোপণ করব। এই রোপণের সাথে আমাকে ক্যামেরায় সাহায্য করছেন আমার মেয়ে, আর আপনাদের সাত কৃষকের আপা রয়েছে আমার সাথে, আবার আমার একটা নাতনি রয়েছে আমার সাথে, তারা সহযোগিতা করছে। এই যে কেউ পানির ঝর্ণা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পারতেছে। গাছটি রোপণ করব আমি, দেখেন আপনারা। এই যে গর্তের ঠিক মাঝখানটায় আমি একটা গর্ত করে নিয়েছি। এই যে ব্যাগিং থেকে ব্যাগটা ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে ব্যাগটাকে এভাবে ছুটিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে বিসমিল্লাহ বলে দেখবো আমি হাইট উচ্চতা, অর্থাৎ এই পেঁপে গাছের অরিজিনাল মাটিটা অবশ্যই মাটির উপরে থাকবে। এইখানে লক্ষ্য রাখতে হবে যে এটা যেন গর্তের ভিতর চলে না যায়, এই সমানে রাখতে হবে। সেইভাবে এই বিসমিল্লাহ একবারে সোজা করে লাগিয়েছি। বিসমিল্লাহ বলে লাগাইলাম, চতুর্দিক থেকে মাটি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পানিটা পরে দিব, এখন না, এখন না, পানিটা পরে দিব। হ্যাঁ, আরেকটা আপনাদের সাত কৃষকের পক্ষ থেকে সাত কৃষক আপা এটা লাগাবে। কত করো মাঝখানটায় ধরো। কাগজটা ফেলে দিতে হবে। বিসমিল্লাহ বলছো? বিসমিল্লাহ বললেই তো লাগাইলাম। শুনে বলছো। এইভাবে আমি আমার 10টা চারা নিয়ে আসছি, 10টা চারা আমি এভাবে লাগিয়ে ফেলবো। দেখতে থাকুন, লাগাচ্ছি। তো বন্ধুরা, কিছু কথা না বললেই নয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। এতে করে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ, তখন আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি বাকিগুলো এখনই লাগিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। আর এই টপ লেডি আমি বলে নেই, রেড লেডি এবং গ্রিন লেডির চেয়ে টপ লেডি পেঁপের জাতটা কেন ভালো এত আমি জানি। এই জাতের পেঁপেগুলো বড় হয়, এই জাতের পেঁপেগুলি অন্য পেঁপের চেয়ে বড় হয়, গাছে ফলন আসে বেশি, এবং এটা অত্যন্ত মিষ্টি, যার ফলে এটা সবজি থেকে ফল বিক্রি করাই ভালো। আর এই ফলটা পাকলে নরম হয়ে যায় না, শক্ত থাকে, যার ফলে দূর দূরান্তে এটা বিক্রি করার জন্য পাঠাতেও সুবিধা হয়। তো বন্ধুরা, আপনারা যারা টপ লেডি জাতের পেঁপে গাছ না লাগিয়েছেন, আমি বলবো বাড়ির আঙ্গিনায়, তারপর আপনার পুকুর পাড়ে যেখানে খালি পতির জায়গা রয়েছে, আর যার সামর্থ্য আছে অনেক জায়গা রয়েছে, তারা এই পেঁপে বাগানটি করতে পারেন। এটি একটি লাভজনক ফসল। এটা মনে করেন বৃহৎ পরিসরে করলেও দেখা যায় লাভের পরিমাণটা 1/3, অর্থাৎ 1 গুণ খরচ যায়, 3 গুণ বিক্রি হয়, তার মানে 2 গুণ লাভবান। তা আমি 10টা চারা দিয়ে শুরু করছি। আমি মাঝে মধ্যে আপনাদেরকে এর প্রতিবেদন জানাবো। আশা করি এটা 3 মাসের ভিতরে ফলন আসে। আমি অগ্রভাগেই শুরু করেছি, এটা ফাল্গুন মাস, তো ফাল্গুন মাসে রোপণ করা যায়। তারপরে
জ্যৈষ্ঠ আষাঢ় মাসে রোপণ করা যায়, ভাদ্র আশ্বিন মাসেও রোপণ করা যায়। তবে ভাদ্র আশ্বিন মাসের চারাগুলি সতর্কতামূলক ব্যবস্থা বেশি নিতে হয়, পানি জমে থাকার সম্ভাবনা আছে, মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে পোকামাকড়ের আক্রমণটা একটু কম হয়, যেমন রেড লেডিতে পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হয়, ডপ লেডিতে তত একটা হয় না। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকে হয়তোবা এখানে শেষ করে দিব, আর বাকি গাছগুলি লাগিয়ে ফেলবো। তো আপনারা দেখতে থাকুন। তার আগে আমি গাছ লাগাইতে লাগাইতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন। তো আমি বিদায়টা নিয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। Mm-hmm.
হাফেজ।